কিন্তু আপনিও যেটা বললেন ওই যে আগে 2002-2003 সময় যে অ্যাসিডের যে আমাদের শিক্ষাও দিতে হবে বাচ্চাদেরকে, তরুণদের, যুব সমাজকে এই যে এগুলোর ব্যাপারে লিগাল গাইডেন্স যদি থাকে, লিগাল প্রোটেকশন, যদি কনসিকুয়েন্সেস পিপল ফেস কনসিকুয়েন্সেস রিপোর্টিং, তাহলে কিন্তু জিনিসটা আস্তে আস্তে কমে আসবে। কিন্তু এটা বাড়ছে আর রয়ে থাকছে কারণ কিছু হচ্ছে না, কিছু করলে হচ্ছে না, তো আর ধরা পাচ্ছে না। তো জিনিসটাকে একটু গুছিয়ে হয়তোবা আমাদের বুঝতে হবে যে এটা নিজ নিজ মতোই ঠিকঠাক হবে না, আমাদের কিছু করার প্রয়োজন। আর হয়তো তরুণরাই কোনো সলিউশন বের করতে পারবে। আমাদেরকে একটা জিনিস এনশিওর করতে হবে, সেটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার। অর্থাৎ মানুষ যেটা বলেছে, আমাদের ছোট বোন বলেছে যে যাতে সবাই রাস্তায় নিরাপদে থাকতে পারে, এটা এনশিওর করতে হবে। যেহেতু কারাপশন আমাদেরকে যেভাবেই হোক এটাকে অ্যাড্রেস করতে হবে, দুর্নীতিটাকে আমাদের অ্যাড্রেস করতে হবে। দুর্নীতি বিভিন্ন রকম দুর্নীতি আছে, বিভিন্ন পর্যায়ে আমাদেরকে চেষ্টা করতে হবে এইটাকে, এই দুটো জিনিসকে যদি আমরা একটু ভালো করে অ্যাড্রেস করতে পারি, অন্য সমস্যাগুলোর সমাধান অনেকাংশে সমাধান হয়ে আসবে। আমাদের এডুকেশন নিয়ে যে রিলটা বানিয়েছেন আপনারা, এডুকেশনের রিলটা বানিয়েছেন, ওখানে কিন্তু দুজনই ওখানে কিন্তু আপনারা বলেছেন যে প্রাইমারি লেভেল থেকে আমরা কতগুলো কাজ করব। দেখেন, আমি একটা ঘটনা বলি, ঘটনাটা ইউকের ঘটনা। আমার পরিচিত, আমাদের পরিচিত একটা ফ্যামিলি, তো ওদের একটা ছেলে আছে, ছোট ছিল, এখন বোধহয় 12-13 বছর বয়স। এটা আমি আরো 5-6 বছর আগের ঘটনা বলছি, ওয়েন হি ওয়াজ 7-8 বছর বয়স ছিল। তো একদিন ওর বাবার সাথে গাড়িতে উঠেছে, কিন্তু ফর সাম রিজন ওর বাবা সিট বেল্ট লাগায়নি। তো বলছে তুমি সিট বেল্ট লাগাও, বলে যে না অল্প শর্ট ডিস্টেন্স তো সিট বেল্ট লাগাবো না। বলে তুমি সিট বেল্ট না লাগালে, টিচার বলেছে গাড়িতে উঠলে সিট বেল্ট লাগাতে, তুমি যদি সিট বেল্ট না লাগাও আমি নেমে যাবো গাড়ি থেকে। অর্থাৎ দেখেন, এটাতে আমি বোঝাতে চাচ্ছি যে এই যে সামাজিক মূল্যবোধ, এটা কিন্তু সামাজিক একটা মূল্যবোধ। এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে স্কুলে শেখাতে হবে, এবং সেই জন্যই কিন্তু আমরা প্রাইমারি এডুকেশনের উপরে জোর দিতে চাচ্ছি বেশি। জোরটা কি, নট মেকিং বিল্ডিং স্কুল বিল্ডিংস, আমরা স্কুল বিল্ডিং নতুন নতুন 3-4, 5 তলা স্কুল বিল্ডিং বানানো, এটা আমাদের লক্ষ্য। বরং ওই বাজেটটা দিয়ে আমরা আমাদের প্রাইমারি টিচারদেরকে মোর কোয়ালিফাইড করতে চাচ্ছি, মোর ট্রেনিং দিতে চাচ্ছি তাদেরকে, যেই ট্রেনিংটার মধ্যে একাডেমিক ট্রেনিং থাকবে, কিন্তু একই সাথে সামাজিক এবং ধর্মীয় যে মূল্যবোধগুলো আছে, এই জিনিসগুলো বাচ্চাদেরকে শেখাতে হবে। এই জিনিসগুলো শেখাবো। আপনি সমস্যার কথা বললেন, এই যে এখন সাইবার বুলিং হচ্ছে, তারপরে আপনার অ্যাসিডের ঘটনা যেটা আপনি বলেছেন, আমরা যদি বাচ্চাদেরকে ছোটবেলা থেকে শেখাই, দিস ইজ রং, দিস ইজ রাইট, দিস ইজ রাইট, দিস ইজ ব্ল্যাক, দিস ইজ হোয়াইট, এভাবে যদি আমি বাচ্চাদেরকে শেখাই, আমরা শেখাতে পারি, আমার ধারণা একটা বাচ্চার যখন একটা স্টেজে পৌঁছবে, তখন কিন্তু ওর মাথার মধ্যে এই জিনিসটা ঢুকে যাবে যে কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা ঠিক, কোনটা বেঠিক। এবং তখন কিন্তু ধীরে 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 এই বাচ্চাগুলা তো যখন যখন 12 পার হবে তারা, তখন কিন্তু তারা সমাজের আস্তে ক্লাস 12 পার হবে, তখন কিন্তু সমাজের বিভিন্ন জায়গায় তারা আস্তে আস্তে ঢুকবে, সেটা ব্যবসা বাণিজ্য হোক, চাকরি বাকরি হোক, বিভিন্ন জবে। তখন ওই যে সামাজিক মূল্যবোধগুলো ওরা কিন্তু আস্তে আস্তে অ্যাপ্লাই করা শুরু করবে। অ্যাপ্লাই আগে থেকেই করবে, কিন্তু তখন সমাজে ঢুকলে অ্যাপ্লাই করা শুরু করবে। একদিন আমি এবং আপনার ভাবি, আমরা এক জায়গায় যাচ্ছিলাম, আমি ড্রাইভ করছিলাম, উনি পাশে বসেছিলেন। তো নর্মালি আমরা তো সাধারণত গাড়িতে উঠতে গান শুনি। ওই দিন আমরা বিবিসির একটা প্রোগ্রাম শুনছিলাম, একটা আলোচনা সভা হচ্ছিল। তো ওখানে বিবিসি যারা আলোচনাটা করছিল, তারা একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করছে, তারা একটা রিসার্চ করেছিল এই ধরনের সামাজিক মূল্যবোধ। তারা গিয়ে কিছু বাচ্চাদেরকে শিখিয়েছে, এবং তারা গিয়ে কিছু গার্জিয়ানদেরকে শিখিয়েছে। দুটো গ্রুপ, একটা হচ্ছে বাচ্চাদের গ্রুপ, একটা হচ্ছে গার্জিয়ানদের গ্রুপ। তারপরে যখন রিসার্চটা শেষ হলো, রেজাল্ট যেটা পাওয়া গেল, যেখানে বাচ্চাদেরকে শিখিয়েছে ওখানে দেখা যাচ্ছে ওই ফ্যামিলিতে ইমপ্লিমেন্টেশনটা ভালোভাবে হয়েছে, আর যেখানে গার্জিয়ানদেরকে শিখেছে সেখানে গার্জিয়ানদের একটু গা ছাড়া ভাবে, ওখানকার ওরা শিখেনি। তার মানে ব্যাপারটা হচ্ছে যে বাচ্চাদেরকে যখন শিখিয়ে দেওয়া হচ্ছে যে এটা ভালো, এটা মন্দ, বা এটা এইভাবে করতে হবে, ওটা ওইভাবে করতে হবে, সকালে উঠে দাঁত ব্রাশ করতে হবে, এরকম জিনিসগুলো যখন শিখিয়ে দিচ্ছে, বাবা মা যখন করছে না, বাচ্চা কিন্তু তাকে কম্পেল করছে করতে, না এটা এইভাবে করতে হবে, আমি শিখে এসেছি। তো আমাদেরও এই বিষয়গুলো এরকম। শিক্ষক প্রথম, বাচ্চারা দেশে মানে সমাজে বা দেশে যেভাবে আমরা বলি, প্রথম পথ দেখায় কি একটা ছোট বাচ্চাকে, প্রথম পথ দেখায় কিন্তু শিক্ষক।
প্রাইমারি শিক্ষক উনি কিন্তু একটা বাচ্চাকে দুনিয়া শেখায়, দুনিয়া চেনায়, জানায়। কাজে উনি যখন তাকে জিনিস শেখাবে, মূল্যবোধগুলো শেখাবে, ওটা কিন্তু যখন বাচ্চাটার মনে, ব্রেইন এসব জায়গায় গেঁথে যাবে। এবং এভাবে আস্তে আস্তে আমাদের একটু পরিবর্তন হবে। আব্বার সময় শহীদ জিয়াউর রহমানের সময় নতুন কুড়ি নামে একটা অনুষ্ঠান ছিল, এটা অবশ্য ইন্টারিম গভর্নমেন্ট আবার চালু করেছে। আমরা আমাদের পরিকল্পনা, আমাদের স্পোর্টস নিয়ে একটা পরিকল্পনা আছে। স্পোর্টস এর পরিকল্পনা আমরা বলেছি আমরা নতুন কুড়ির সাথে, নতুন কুড়িটা কালচারাল আর্ট ছিল শুধু যখন প্রথম চলেছে, এখনো আছে, কিন্তু এই নতুন কুড়ির সাথে আমরা স্পোর্টসটা অ্যাড করতে চাইছি। আপনি নিজেই বলেছেন আপনার রিলে যে থার্ড ল্যাঙ্গুয়েজ। দেখুন, একটা বাচ্চা যখন 6 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর, 15 বছর, 18 বছর, আমরা সবাই এই স্টেজটা পার হয়ে এসেছি। আপনারা কম বেশি এই স্টেজটা পার হচ্ছেন কিংবা পার হচ্ছেন, কিন্তু এই স্টেজে কিন্তু মানুষের শারীরিক এবং মানসিক অনেক এনার্জি থাকে। তো আপনাকে তো এনার্জিটাকে তো বার্ন করতে হবে। আপনি যদি সঠিক আপনাকে জায়গা দেওয়া হয় তাহলে আপনি সঠিক জায়গায় বার্ন করবেন, আর আপনাকে যদি সঠিক জায়গা না পান আপনি তাহলে বেঠিক জায়গায় আপনি বার্ন করবেন। এবং সেই জন্যই আমরা নতুন কুড়ি স্পোর্টস এই দুটো আমরা চালু করতে চাইছি। আমরা আমাদের এডুকেশন সিস্টেমটাকে যেভাবে সাজাতে চাইছি, যেমন ধরেন স্কুলে এখন সে ভূগোল সাবজেক্ট আছে, জিওগ্রাফি সাবজেক্ট আছে। নর্মালি জিওগ্রাফি সাবজেক্টে খুব এখন 100 মার্ক আছে। আমরা ওই 100 মার্ক থেকে সে 30 মার্ক বের করে আনবো। 30 মার্ক বের করে এনে আমরা গভর্নমেন্ট থেকে ধরেন 5টা স্পোর্টস রাখবো, 5টা স্পোর্ট যেগুলো আমাদের বাচ্চাদের হেলথ এবং সবকিছু অ্যালাউ করে, এরকম 5। আমি যদি বলি ম্যারাথন করতে হবে, আমাদের জেনেটিক্যালি আমরা ম্যারাথন কমপ্লিট করতে পারবো না, এটা আমাকে জোরাজোরি করলাম, বাট যেগুলো তো আমাদের বাচ্চারা ভালো করবে, এরকম 5টা স্পোর্টস বা 6টা স্পোর্টস আমরা বের করে আনবো। ওই বাচ্চাটাকে আমরা সিলেবাসের মধ্যে স্পোর্টসটা অ্যাড করবো, অর্থাৎ যার যেটা ভালো লাগে খেলতে, কিন্তু খেলতে হবে, একটা স্পোর্টস তাকে কম্পালসারি নিতেই হয়, এবং ওই স্পোর্টসে তাকে পাস করতে হবে। পাস ফেলের ব্যাপার থাকবে, কিন্তু এটা যে সে জাস্ট ইচ্ছে হলে পড়লো, ইচ্ছে হলে পড়লো না। আপনি থার্ড ল্যাঙ্গুয়েজ যেটা বলেছেন, থার্ড ল্যাঙ্গুয়েজে কিন্তু তাকে পাস করতে হবে। আমরা আর্ট অ্যান্ড কালচারটা রাখতে চাইছি। সেটা আপনার কেউ ছবি আঁকা হতে পারে, কেউ গান গা। আমার নিজের যেরকম ছোটবেলায় আমি গিটার বাজানো শিখতাম, হাওয়েন গিটার শিখতাম, আমি কমপ্লিট করিনি অবশ্য। তারপরে অনেক বাচ্চার এরকম আছে, ইচ্ছা আছে, কেউ পিয়ানো বাজাতে চায় বা কিবোর্ড বাজাতে চায়, গিটার বাজাতে, কেউ বাঁশি বাজাতে চায়। আমরা এই সাবজেক্টটা রাখবো, এবং সে ইতিহাস থেকে আমরা 30 মার্ক বের করে আনবো, 70 মার্কের পরীক্ষা অথবা 50 মার্ক বের। তাকে সে যেটাই একটা তাকে নিতে হবে, হয় বাঁশি বাজানো নিতে হবে, অথবা তাকে গান গাওয়া শিখতে হবে, অথবা তাকে কবিতা আবৃত্তি শিখতে হবে, অর্থাৎ একটা আর্ট বা কালচার তাকে প্র্যাকটিস করতেই হবে। সো আপনি যখন একটা বাচ্চাকে এই জায়গায় ব্যস্ত করে ফেলবেন, তখন কিন্তু ওই যে ইন্টারনেটকে ব্রাউজ করে, এটা থেকে কিছুটা হলো তাকে তো এইদিকে সময় দিতে হবে, কারণ পাস ফেলের ব্যাপার আছে, তো এখানে সে সময় দিবে। এবং আমরা ইনশাল্লাহ গভর্নমেন্ট ফর্ম করলে আমরা এডুকেশন মিনিস্ট্রি, কালচারাল মিনিস্ট্রি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্ট্রি অ্যান্ড স্পোর্টস মিনিস্ট্রি, এই 4টাকে আমরা একটা টিম করে কাজ করবো। আগে যখন আমরা ছোট ছিলাম, আমি জানি আপনারা দেখেছেন কিনা, বাট আমরা যখন ছোট ছিলাম পত্রিকা খুললেই আমরা দেখতাম বিভিন্ন স্কুলের মধ্যে স্পোর্টস কম্পিটিশন হচ্ছে, কালচারাল কম্পিটিশন হচ্ছে, বিভিন্ন রকম কম্পিটিশন হচ্ছে, কেরাত প্রতিযোগিতা হচ্ছে। এখন সেভাবে চোখে পড়ে না। আমরা যাচ্ছি বছরে মোটামুটি 12 মাসের মধ্যে 10 মাস বাচ্চাদেরকে আমরা ব্যস্ত রাখবো। আপনি পড়ালেখাটাকে আমরা একটু ফান হিসাবে নিয়ে আসতে চাচ্ছি, ইজি করে আনতে চাচ্ছি। আমি খুব স্টুডেন্ট কখনোই ছিলাম না, তো পড়ালেখাটাকে ইজি করতে চাইছি যাতে বাচ্চারা ইন্টারেস্ট পায়। আপনি যখন ইন্টারেস্ট তৈরি করতে পারবেন, তখন স্বাভাবিকভাবে অন্য জায়গাতে কিন্তু মাইন্ডটাও ডাইভার্ট হবে, তখন এগুলাতে ইন্টারেস্ট হবে। এভাবে, এটা খুব ব্রিফলি বলে, এভাবে আমরা জিনিসটাকে সাজাতে চাচ্ছি। আরেকটা জিনিস যদি আমি বলতে পারি, আপনি যে বলছেন মানে অনলাইনে যে হ্যারাসমেন্ট হয়, মানে মেয়েরা ছেলেরা সবাই ভিকটিমস অফ হ্যারাসমেন্ট, তুমি হয়তো বা বলেছিলে এটা যে মানে ডিজিটাল এডুকেশন যদি করা হয়, যে শেখানো হয় যে আচ্ছা ঠিক আছে নিজেকে ঠিকঠাক মতো কীভাবে রাখা যায়, মানে ওই যে হ্যাকিংও তো অনেক হয়, কিন্তু আমাদের বোঝা হচ্ছে ঠিক আছে সিস্টেমগুলো হ্যাকিং, রিপোর্টিং কীভাবে হয়, রিপোর্টিংয়ের সিস্টেম হয়তো বা করতে লাগবে, এবার কমিউনিটি ডেস্ক যদি করা যায়, তো হয়তো বা যদি এলাকায় যদি কিছু ঘটে তাহলে ওখানে এলাকার মানুষরাই ওইভাবে জিনিসটাকে ম্যানেজ করতে পারবে। ওইভাবে যদি লোকালি জিনিসটাকে একটু ঠিকঠাক করা যায়, তবে ছোটবেলা থেকে বাচ্চাদেরকে শেখানো যায় যে কি ঠিক কি সঠিক কি ভুল, তাহলে জিনিসটা অনেক কমে আসে, সবকিছু একসাথে যদি করা হয়। যেমন একটা জিনিস ইন্ট্রোডিউস, এটা আমাদের মানে চিন্তায় আছে, এখন আমরা প্ল্যানের মধ্যে আনিনি। সেটা হচ্ছে আমাদের কাছে খুব খারাপ লেগেছে, আপনারাও দেখেছেন, আমি শিওর আপনাদের কাছে খারাপ লেগেছে।
অনেক সময় আমরা সোশ্যাল মিডিয়া দেখেছি, যেমন আমি আসার কিছুদিন আগের একটা ঘটনা, বাংলাদেশের কোনো একটা জেলায় একটা কুকুরকে গাছে বেঁধে রেখে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এটা কিন্তু খুব একটা দুঃখজনক, অবলা জীব, ওকে একে তো বেঁধে রেখেছে, বেঁধে পিটাচ্ছে, এটা কথা হলো, মেরে ফেলেছে। আমরা এটা চিন্তা ভাবনা করছি, প্রাইমারি স্টেজে আছে যে আমরা এটা প্রাইমারি লেভেল থেকে করব, কোনটা ভালো হবে এটা চিন্তা ভাবনা করে করতে হবে, নাকি আমরা সেকেন্ডারি লেভেল করবো। সেটা হচ্ছে যে একটা ক্লাসে সে যদি প্রাইমারি হয় তাহলে ক্লাস 6-এ, যদি সেকেন্ডারি হয় তাহলে ক্লাস 7-এ 3-4 বন্ধু বান্ধব মিলে একটা টিম হবে। তারা হয় একটা গরু বা একটা ছাগল বা একটা হাঁস, একটা মুরগি, একটা বিড়াল, একটা কুকুর, যেটাই হোক, একটা পাখি, এটাকে তারা পালবে এবং তারা ওটার উপরে তারা তাদের কি অভিজ্ঞতা হলো, কিভাবে পাললো, কিভাবে টেক কেয়ার করলো, এটার একটা এক্সাম হবে। হ্যাঁ, ক্লাস পেড এই জিনিসটা ইন্ট্রোডিউস করা যায় কিনা, কারণ এনভায়রনমেন্টের উপরে আপনারা যেটা বানিয়েছেন রিলটা, ওই এনভায়রনমেন্টের সাথে তো আমাদের মন মানসিকতার ব্যাপার আছে। আমার হৃদয়টা যদি খুব সারাক্ষণ শক্ত থাকে, আমার হৃদয়টা যদি সারাক্ষণ খুব এজিটেটেড থাকে, তাহলে তো আমি এই জিনিসগুলোকে তো আমি আনতে পারবো। সেজন্য আমাদের মন মানসিকতাটাকে সফট করতে হবে। এবং আমরা যারা মুসলমান, আমরা বিশ্বাস করি আমরা আশরাফুল মখ, অর্থাৎ আল্লাহর সৃষ্টির সেরা, আল্লাহ আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসেবে তৈরি করেছেন। কাজে আমাদের কিন্তু দায়িত্ব হচ্ছে আল্লাহর সৃষ্টি অন্য যে জীব জন্তু এবং প্রকৃতি আছে এগুলো টেক কেয়ার করা হচ্ছে মানুষের দায়িত্ব। তো এই সেন্সটা, ওই যে বললাম এডুকেশনে সামাজিক এবং ধর্মীয় মূল্যবোধের সাথে এই বিষয়টাকে আমরা অ্যাড করতেছি, বাট এটা আমরা এখনো ফাইনালাইজ করিনি। কোথায় কিভাবে করলে ভালো হবে এটা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হচ্ছে। আপনারা যদি মনে করেন যে এই জিনিসটা ভালো হবে, আপনারা আপনাদের ওপিনিয়ন জানালে আমরা উই ক্যান অ্যাড দ্যাট। এই ট্রাফিক জ্যাম হবার বেশ কয়েকটি কারণ আছে আমার ধারণা। প্রথমত আপনার আমাদের রোড ডিজাইনিং, দ্বিতীয়ত আমাদের পাবলিক ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট অফ পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম, আর থার্ড হচ্ছে বেশ কতগুলো ফ্যাসিলিটির মধ্যে এডুকেশন আছে, হেলথ আছে, সিকিউরিটি আছে, জব সিকিউরিটি আছে। এই সব কিছুই কম বেশি আপনার ঢাকা কেন্দ্রিক গড়ে উঠেছে। আমি কিছুদিন আগে 8 মাস আগে আপনার এক ভদ্রলোকের সাথে আলাপ করেছিলাম, প্রফেশনাল, উনি একজন আর্কিটেক্ট, ওনার সাথে আলাপ করেছিলাম। উনি ছাড়া আরেকজনের সাথে আমি বুয়েটের একজন স্পেশালিস্ট আছেন, উনি ট্রাফিক নিয়ে কাজ করেন, স্পেশালাইজেশন হচ্ছে ট্রাফিক ম্যানেজমেন্ট। এই দুই ভদ্রলোকের সাথে দুটো আলাদা বিষয় আমি আলাপ করেছি। তো প্রথমে আমি আর্কিটেক্ট যে ওনার সাথে কি আলাপ হয়েছিল সেটা বলি। একটা চিন্তা আমার ছিল, এবং কিছু কিছু দেশে আমরা দেখেছি, আমরা কোরিয়াতে দেখেছি, চায়নাতেও বোধহয় তারা করেছে। সেটা হচ্ছে, যেমন ধরেন আপনি যদি ঢাকা থেকে রেলগাড়ির স্পিড হবে এভারেজে 60 থেকে 70 মাইল, নট কিলোমিটার। আপনি 1 ঘন্টায় কোথায় পৌঁছবেন? ইজিলি আপনি 1 ঘন্টায় ময়মনসিংহ পৌঁছতে পারবেন, ইজিলি 1 ঘন্টায় মুন্সিগঞ্জ পৌঁছতে পারবেন, মানিকগঞ্জ পৌঁছতে পারবেন, টাঙ্গাইল পৌঁছতে পারবেন, ইজিলি পৌঁছতে পারবেন। এখন এই যেই কটা জেলার কথা বললাম, এই জেলাগুলোতেও ছোট ছোট শহর আছে, জেলা শহর আছে, তার সদর শহর আছে। আমরা এগুলাতে পরিকল্পনার মধ্যে আছে কিভাবে করবো, ডিটেলটা উই আর ওয়ার্কিং অন, বাট আমাদের চিন্তার মধ্যে আছে যে এখানে আমরা ছোট ছোট স্যাটেলাইট টাউন গড়ে ফেলবো। এখন বলতে পারেন আপনারা এত জায়গা পাবেন। আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে যে নতুন জায়গা নিব না, যেই জায়গায় অলরেডি শহরটা আছে এই জায়গাতেই আমরা জিনিসটা তৈরি করব। ওখানে বেসিক সাপোর্টগুলো থাকবে। বেসিক সাপোর্টের মধ্যে স্কুল থাকবে, ভালো এডুকেশন থাকবে, চিকিৎসা সুবিধা থাকবে, গ্রোসারি মার্কেট, এই সুবিধাগুলো থাকবে। সিকিউর করা হবে জায়গাগুলোতে, সিকিউরিটি এনশিওর করার চেষ্টা করা হবে। তখন যেটা হবার পসিবিলিটি আছে যে এখন ধরেন একজন মানুষ ঢাকা শহরে একটা চাকরি, জব নিয়ে আছে, তার ফ্যামিলিতে ধরেন 4 জন মানুষ আছে, সে সহ 5 জন। যে জব করছে সে তো সকালে অফিসে যাচ্ছে, কাজেই সে কমিউট করছে, আইদার তার নিজের পার্সোনাল ভেহিকেল থাকলে সেটাতে কমিউট করছে, অথবা পাবলিক ট্রান্সপোর্টে কমিউট করছে। তার বাচ্চারা স্কুলে যাচ্ছে আসছে, তাহলে বাচ্চা যদি 2টো থাকে তাহলে 3 জন কমিউট করছে।
বাচ্চাকে আইদার সে নিয়ে যাচ্ছে, যদি নিয়ে যায় 3 জন কমিট করছে, যদি তার ওয়াইফ বা তার বাবা বা মা বা ভাই নিয়ে যায় তাহলে 4 জন কমিট করছে। আপনার যে কনজেশনটা, ট্রাফিক কনজেশনটা তখন হচ্ছে। আমরা যদি এই সিটিগুলোকে ঘিরে স্যাটেলাইট টাউন বানাতে পারি তাহলে হবে কি, ওখানে খরচ যেহেতু কম হবে, ওখানে যেহেতু স্কুল ফ্যাসিলিটি, চিকিৎসা হেলথ ফ্যাসিলিটি এগুলোও বিল্ড আপ করবো আমরা, সিকিউর থাকবে জায়গাগুলো, খরচ কম হলে তখন আমরা ধরে নিতে পারি, যেটা আমরা দেখেছি দ্বীপের অন্য দেশে যারা এরকম করেছে, তারা ওই জায়গায় চলে যায়, ওখানে তারা থাকে, যেহেতু ওখানে তারা দেখেন সেভ মানি, ওখানে থাকলে খরচ কম হচ্ছে। এবং ওই ভদ্রলোক প্রতিদিন আপনি ঢাকার যে কোনো জায়গায় যান না কেন 1 ঘন্টা মিনিমাম লাগছে, কিন্তু তখন টাঙ্গাইল থেকে 1 ঘন্টায় ঢাকায় চলে আসছে, এসে সে তার অফিসে চলে গেছে, হয়তো 15-20 মিনিট আর বেশি লাগছে তার। তখন আপনি একটা বড় অংশকে আপনি এইভাবে বাইরে নিয়ে গেলেন, তখন ঢাকার সমস্যাটা, ট্রাফিক জ্যাম, এটা কমে আসার পসিবিলিটি আছে, এটা একটা। দ্বিতীয়ত, আমি এমনিতে পত্রপত্রিকা টিভিতে গত 17 বছরে দেখছি অনেক ফ্লাইওভার হয়েছে। এবার আসছে যেই ভদ্রলোক বয়েছে ওনার সাথে যে ট্রাফিক যার স্পেশালাইজেশন, ওনার সাথে যে বিষয়টা আলাপ করছিলাম সেটা হচ্ছে যে আমরা কিভাবে এই ট্রাফিক কনজেশনটাকে কমাতে পারি। ওনাদের যেটা বক্তব্য, এখন তো ফ্লাইওভার দেখছি বা মেট্রো রেল দেখছি, তো মেট্রো রেলটা তুলনামূলক কস্টলি, জায়গাও বেশি নয়, মেইনটেন্স খরচ বেশি, সবকিছু, একজন প্যাসেঞ্জারের খরচও বেশি হচ্ছে, জিনিস তৈরি করতে খরচ বেশি হলে প্যাসেঞ্জারকে তো বেশি দিতে। ওনাদের বক্তব্য হচ্ছে, এবং অনেক জায়গায় আছে, মালয়েশিয়াতে আছে, চায়নাতে আছে, জাপানে আছে, বিভিন্ন, জাপান তো হিউজ, চায়নাতেও হিউজ ওরা করেছে, সেটা হচ্ছে মনোরেল। মনোরেলটার যেটা সুবিধা, ওনারা আমাকে যেটা বলেছেন, মনোরেলটার যেটা সুবিধা, মনোরেলটাকে যে কোনো সময় আপনি ডিসমাউন্ট করতে পারবেন, যে কোনো জায়গায় বসিয়ে দিতে পারবেন, বিমের মতন কতগুলো বসিয়ে দিতে পারবেন, আবার উঠিয়ে নিতে পারবেন। মনোরেলটার সুবিধা, মনোরেলটার ছোট ছোট বগে দিতে, 2-3টা বগ আপনি মোহাম্মদপুরের ভিতর থেকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসে হয়তো আপনি মূল একটা, যেখানে এসে মোহাম্মদপুর থেকে যারা এসে মেট্রোতে উঠেন তারা সেখানে কানেক্ট করতে পারবে, ওইভাবে যদি কানেক্ট করে, এইভাবে যদি আমরা ঢাকার সবগুলো এরিয়াকে কানেক্ট করতে পারি মনোরেল দিয়ে, যদি সেটা খরচ কম হয়, খরচ কম হলে ন্যাচারালি ওগুলাতে যারা ট্রাভেল করবেন তাদের খরচও কমে যাবে। তো এইভাবে করে আমরা কনজেশনটাকে দূর করতে পারি। যত সহজে বললাম ব্যাপারটা অত সহজ না, সময় লাগবে, কঠিন কাজটা, বাট নট ইম্পসিবল, আমরা চেষ্টা করলে অবশ্যই হবে। স্যার, আমি একটা কথা বলি। কারিগরি সেক্টরে বেগম খালেদা জিয়ার অবদান অনেক ছিল, হ্যাঁ, কিন্তু এখন সেটা অবহেলিত। এই বিষয়ে আপনি কি করতে চান? এ বিষয়ে আমি না, আমরা কি করতে চাই, হ্যাঁ, আমি আমরা একটা কি পারবো না, করতে আপনাদের চাই? সবাইকে লাগবে প্রয়োজন ঠিক করতে হবে জিনিস। দেখুন, এই মুহূর্তে যতটুকু আমার ধারণা হচ্ছে, বাংলাদেশ থেকে প্রতি বছর এবার 1 মিলিয়ন পিপল, মানে 10 লাখের মতন মানুষ দেশের বাইরে বিভিন্ন কাজ নিয়ে যাচ্ছে। এর মধ্যে 7 লক্ষের মতন মানুষ, 6 থেকে 7 লক্ষের মানুষ যাচ্ছে মোস্টলি মিডল ইস্ট, আনস্কিল হিসেবে যাচ্ছে, অন্য অন্য জায়গায় আনস্কিল, খুব কমই যাচ্ছে স্কিল হিসেবে, 2-2.5 লাখ স্কিল হিসেবে যাচ্ছে। তো যে আনস্কিল যাচ্ছে, এদেরকে যদি আমরা, যেটা উনি করেছেন, ম্যান্ডারিন শিখছেন আমাদের এই বোন, সো আমরা যদি আমাদের ইয়ুথদেরকে বিভিন্ন রকম স্কিল হওয়ার জন্য, সেটা যেমন আমার গাবতলির ছোট ভাই বলেছে, বগুড়ার ছোট ভাই বলেছে যে কন্টেন্ট মেকিং বা আইটিতে যারা কাজ করে, যারা ফ্রিল্যান্সিং এর কাজ করছে, যারা কন্টেন্ট মেক করছে, যারা ডাটা প্রসেস করছে, যারা ডিজাইনিং এর কাজ করছে, তাদেরকে যদি আমরা স্পেস দিতে পারি, অথবা যারা করতে চাইছে এদেরকে যদি ট্রেনিং এন্ড স্পেস দিতে পারি, তাহলে কিন্তু এখানে একটা জব অপরচুনিটি তৈরি হচ্ছে। যারা এইগুলোতে ইন্টারেস্টেড না, অনেকে আছে, যেমন আমি ছিলাম আর্টসের স্টুডেন্ট, কিন্তু আমি ছোটবেলা থেকে আমার এই কাছে স্টুডেন্ট এগুলো সব থাকতো, মানে এটা খুলো, ওটা লাগাও, এটা ইয়ে করো, ইলেকট্রিক টানো, এই অভ্যাসটা আমার ছিল, এখনো কম বেশি আছে। ওকে, গুড গুড। লন্ডনে আমার ছোট করে একটা ওয়ার্কশপ ছিল, বাসায় একটা কর্নারে একটা জায়গায় আমার ছোট করে ওয়ার্কশপ ছিল। যেই দেখতে অবাক হয়েছে যে আপনি এত হাতুড়ি বাটাল এগুলো দিয়ে কি করেন। এখন অনেকের খুব ইন্টারেস্ট আছে। তো আমাদের যে ভোকেশনাল ইনস্টিটিউশন গুলো আছে, এই ভোকেশনাল ইনস্টিটিউশন গুলোতে এই মুহূর্তে বোধহয় 150-এর উপরে সাবজেক্ট আছে, কিন্তু মোস্টলি আমাদের প্রয়োজন হয় না, মোস্ট সাবজেক্ট লাগে না। আমরা এগুলোকে নিয়ে এসে ইজিলি আমরা ইনফরমেশন বের করতে পারবো যে
বাংলাদেশের মানুষ যেই যেই জায়গায় যাচ্ছে, পৃথিবী যেই যেই দেশে যাচ্ছে, এখানে নেক্সট 5 to 10 ইয়ার্স কি জব অপরচুনিটি আছে সেভাবে আমরা ডিজাইন করতে পারবো। আপনি যে আপনার ভিডিওতে দেখিয়েছেন সে ফরিদপুর বেল্টে আপনি দেখেছেন ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ। আমাদের ফরিদপুর বেল্টের ম্যাক্সিমাম লোকজন ইটালি যায়, ইউরোপ, ইটালিতে যায়। এখন আমরা যদি ওখানে যে ভোকেশনাল ইনস্টিটিউশনটা করব, সেখানে যদি ইটালি বা ইউরোপে কি কি কাজের অপরচুনিটি আছে ওভাবে যদি আমরা জিনিসটাকে ডিজাইন করি এবং উইথ দি ল্যাঙ্গুয়েজ কোর্স, মোস্টলি ইটালিয়ান শিখবে বা আশেপাশে জার্মান বা অন্য স্পেন যেগুলো দেশ আছে এই ল্যাঙ্গুয়েজগুলো যদি আমরা রাখি, তাহলে যাদের ওই দিকটা ইচ্ছা আছে তারা ওখানকার ভোকেশনাল কোর্সের ট্রেনিং করতে পারবে উইথ দি ল্যাঙ্গুয়েজ।